রাত্রি ঘনায় চাঁদ কাস্তে শোনায়, রাত্রি ঘনায় চাঁদ কাস্তে শোনায়, পুলিশের জিপ অবিরত টহল দেয়, না জানি কি আশঙ্কায়। ও রাত্রি ঘনায় চাঁদ কাস্তে শোনায়, রাতভর করোনার প্রত্যেক দরজায় তোমার আমার হলুদ পা, সে বলে দেখো আমি তোমার পা, তোমার মধ্যে কারণ করেছে, মুক্ত করো, মুক্ত করো, মুক্ত করো, একবার মুক্ত করো আমায়। রাত্রি ঘনায় চাঁদ কাস্তে শোনায়। মুক্ত করো, কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, নচিকেতার কোনো ভূমিকার প্রয়োজন হয় না, কিন্তু এপিসোডের একটা নাম দরকার। এই এপিসোডের নাম মুক্ত করো নচিকেতা। কেন মুক্ত করো, কাদের থেকে মুক্ত করো, কাদের থেকে মুক্ত হওয়া প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন, কাদের হাত থেকে আমাদের দেশটাকে বাঁচানো দরকার, কাদের হাত থেকে বাঙালিকে বাঁচানো দরকার, কাদের হাত থেকে অর্থনীতি, শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি বাঁচানো দরকার, তা আপনাদের বলতে হবে না। তাই মুক্ত করো নচিকেতার হাত ধরে আজকে এখানে। আমি নচিকেতাকে চিনি না। বিধানসভা ভবনে ওদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের অর্গানাইজ করেছেন বিপ্লব কেতন চক্রবর্তী। অভিনেতা হিসেবে আপনারা সবাই বিপ্লব কেতনের নাম জানেন। তার যোগ্য 3 মেয়েও অভিনয় জগতে যথেষ্ট প্রতিষ্ঠিত। বিপ্লব কেতনের আমার বন্ধু লোক ছিলেন, নিজে খুব বড় অভিনেতা। আমাকে বললেন যে আমরা এই অ্যাসেম্বলিতে আমরা একটা 1300-কে বিদায় জানিয়ে 1400 উপলক্ষে একটা অনুষ্ঠান করছি, একবার আসুন, একটু কিছু বলুন। আমি তো চলে গেছি, নিজস্ব ঘরোয়া অনুষ্ঠান ভেবে গেছি, এবং অনুষ্ঠানে গিয়ে দেখি একজন পরিচিত আমার বসে আছেন, তিনি বিপ্লব চট্টোপাধ্যায়, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। আমি তুমুল গালাগালি করলাম, যেরকম করি টরি, বাঙালিদের নিয়ে মজা ঠাট্টা করলাম, করে টোরে এসে বসে বেরিয়ে যাব ভাবছি, আমাকে বিপ্লব বাবু হাতটা চেপে ধরে বললেন, ভূষণ যাবেন না। কেন? বলে একটি ছেলে গান গাইবে, একটু শুনে যান। বিপ্লবের রিকোয়েস্ট, আমি আবার বসে পড়লাম, মাটিতে ফরাস পাতা। একটু পরে একজন দুজন কথা বলি, তারপরে একটি কৃষকায় কিন্তু খুব বুদ্ধিদীপ্ত চোখ এবং চমৎকার দাড়িওয়ালা চেহারা নিয়ে একজন এসে স্টেজে বসলেন, বসে হারমোনিয়াম ধরলেন। খুব ভালো লাগছিল না, আমার হারমোনিয়াম নিয়ে গান গাইবে, কে আর গাইবে। পাশে একটি ছেলে তবলা বাজাতে বসলো, বেশ গোলগাল দেখতে, সুন্দর। প্রথম গানটা ছিল, আজও আমার মনে আছে, 1300-কে আখি জলে জানিয়ে বিদায়। গানটা আমি পড়ে শোনাই। শতবর্ষ শেষে প্রদীপ জ্বালায়, বাংলার সালকে মনে রাখে কটা লোক, নিউ ইয়ার্স ইফ বলে বাঙালি। আমি আর উঠতে পারিনি। তারপরে 1 ঘন্টা আমি ওর একটার পর একটা গান শুনি। আমি শুনি প্রথম নচিকেতাকে। অনুষ্ঠান শেষ হবার পরে আমি উঠে যাই, উঠে গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে বলি, ভাই আপনি কোথায় ছিলেন? এই আমার প্রথম পরিচয়। নচিকেতাও বলে, আপনাকে আমি খুঁজছিলাম, আপনার কথা শুনে মনে হলো আপনাকে আমার দরকার আছে। আধুনিক বাংলা গানকে, প্রতিবাদের গানকে বা আধুনিক ভাষায় পরিবর্তন করার ক্ষেত্রে সলিল চৌধুরী, গৌতম চট্টোপাধ্যায়, নচিকেতা, এরপরে ব্যান্ডে রূপম এবং আরো কয়েকজন এসছেন। এর মাঝখানে আর কোনো গায়ক আধুনিক করেছেন বলে আমি শুনিনি। আর ওদিকে বোম্বাইতে রাহুল দেব বর্মন সুরকার হিসেবে করেছেন। প্রতিবাদের গানকে এই তুমুল জনপ্রিয়তায় তুলে নিয়ে যাওয়া, আজকে 35 বছর বাদেও নচিকেতার নাম শুনলে পিল পিল করে মানুষে আসা, এটা কিন্তু এমনি হয়নি।
সাধারণত অলমোস্ট প্লেব্যাক না করে শুধু বেসিক গান গেয়ে নচিকেতা যা করতে পেরে এবং তীব্র প্রতিবাদের গানের সঙ্গে নীলাঞ্জনাকে মিশিয়ে যে ফ্যান বেস, যে শ্রোতাদের আগ্রহ, যে অপূর্ব সঙ্গীতের যাকে বলা যায় একটা মোহময় পরিবেশ তৈরি করেছেন নচিকেতা, সেই নচিকেতা কিন্তু ইচ্ছে করলে শুধু প্রতিবাদের গান হিসেবে না থেকে গিয়ে একটা ছোটখাটো প্লেন কিনে ফেলতে পারে, সে টাকা ওর আছে। ওই যেখানে উনি থাকেন মিল্ক কলোনি এলাকায় এয়ারপোর্ট করার একটা জায়গা পাওয়া যাচ্ছে না। যদি প্রাইভেট এয়ারপোর্ট করার জায়গা থাকতো তাহলে দেখা যেত এতদিনের একটা প্লেন হয়েছে। আমি বলতে চাইছি একটা কথা মাথায় রাখুন, আজ আমরা নীলাঞ্জনার নচিকেতাকে নিয়ে নয়, আজ আমরা অন্য ভাষার মুক্তকর নচিকেতাকে নিয়ে কথা বলছি। আমরা যে গানটার প্রসঙ্গ উঠলো আর কি, 1300-কে আঁখি জলে জানিয়ে বিদায়, তার একটুখানি শোনালে বোঝা যাবে ব্যাপারটা কি, যে আজ থেকে প্রায় 32 বছর আগে কি করা হয়েছিল তখন। ইমেজে দে 1300-কে আঁখি জলে জানিয়ে বিদায়, শতবর্ষ শেষের প্রদীপ জ্বালি, বাংলার সালটাকে মনে রাখে কোটা লোক, নিউ ইয়ার্স ইভ করে মনে পড়েছে। অপূর্ব, এই গানের পরে তো বসে পড়েছিলাম, নিউ ইয়ার্স ইভ করে বাঙালি, এটার পরেই বসে পড়েছিলাম। এখন অনেক বাঙালিত্ব হচ্ছে ভাই, 35 বছর আগে বাঙালিত্ব ছিল না। 80-র দশকে বাঙালির মিষ্টির যে বিরাট ব্যবসা ছিল ভেঙে পড়ছিল, আস্তে আস্তে হলদিরামেরা দখল নিচ্ছিল, ভুজিয়াওয়ালারা ঢুকে পড়ছিল, উত্তর ভারত আমাদের মিষ্টিকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। খুব ইম্পর্টেন্ট পলিটিক্যালি ওরা আমাদের খাদ্যাভ্যাসকে আক্রমণ করতে শুরু করেছিল। এই প্রজন্ম এসে, এই আমার ধারণা দ্বিতীয় প্রজন্মের ছেলে মেয়েরা এসে কি সুন্দর করেছেন বাঙালির ব্র্যান্ডগুলোকে। প্রত্যেকটা মিষ্টির দোকান আজকে তারা একটা ফ্র্যাঞ্চাইজি দিতে শুরু করেছে। এমন কোনো পাড়া নেই যেখানে এরা নেই, আমি নাম কারোর করছি না, কিন্তু এমন কোনো পাড়া নেই যেখানে এরা নেই। সর্বত্র এরা ছড়িয়ে পড়ছেন এবং বাঙালির মিষ্টির পাশে আর কেউ হলদিরাম মুখও হচ্ছে না। আমাদের খাদ্যাভ্যাসের উপর তো কটাক্ষ চলছেই, মাছ খাওয়া বন্ধ, মানে মাছ যারা খায় তারা নাকি দেশদ্রোহী, মোগলের বংশধর। এখন এইগুলো এত খাওয়ানো হয়েছে, এত এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে এইভাবে। ওরা যা বলবে আমরা কেন শুনবো? ওরা একটা প্রদেশ, আমরা একটা প্রদেশ, ওরা একটা ক্ল্যান, আমরা আমাদের উপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? আমি এটা বুঝতে পারি না, এটা কেন মানুষ বুঝতে পারছে না। দেখি এটা নিয়ে সম্ভবত পরবর্তীকালে একটা গান লিখবো। আসলে আমি যেটা মনে করি যে লোকটা প্রতিবাদী, হ্যাঁ, সেই লোকটা বেসিক্যালি রোম্যান্টিক বলেই প্রতিবাদী। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা লোক রোম্যান্টিক, মানে একটা লোক কি বলবো, বিপ্লবী বা বিদ্রোহী হতে পারে না যদি তার মধ্যে ওই ভিশনটা না থাকে, যে আমরা দুনিয়া বদলে দেওয়ার স্বপ্ন। এটাই তো এক ধরনের রোম্যান্টিসিজম, তাই না? রোম্যান্টিসিজম মানেই তো পার্কে গিয়ে একটি মেয়েকে গাল ধরে একটু আদর করে দিলাম, এটা রোম্যান্টিসিজম না। আমার কাছে রোম্যান্টিসিজম তো, আমার কাছে রোম্যান্টিক লোক চে গুয়েভারা আমার খুব কাছে খুব রোম্যান্টিক লোক। হ্যাঁ, আমার তো যে লোকটা আসলে যার ভেতরে ভাবনা আছে। আমার একটা গান আছে এটা নিয়ে, ইমেজেতে রক্তে আমার অসন্তোষ, ধ্বংস আমার বৃষের বাসি, রক্তে আমার অসন্তোষ, ধ্বংস আমার বিষের বাসি, ঘৃণায় আমার এ বুক ভরা, ঘৃণায় আমার এ বুক ভরা, কারণ আমি ভালোবাসি। আমরা যখন প্রথম রেকর্ড শুনছি, প্রথম অ্যালবাম শুনছি, একটা ডাস্টবিনের সামনে, অ্যালবামের কভারটা আপনাদের মনে আছে? অ্যালবামের একটা ডাস্টবিন, কেয়ার অফ ফুটপাথ, একটা ডাস্টবিনের মধ্যে মরা কাক, এবং সামনে সেই ডাস্টবিনটার সামনে বসে আছে এই দুঃসাহস নচিকেতার পক্ষে সম্ভব। এবং আজ আমি কৃতজ্ঞতা জানাই সারেগামাকে যে এই কভারটা ওরা অ্যালাউ করেছিল, অ্যাপ্রুভ করেছিল। প্রথম দিনই তার চরিত্র স্পষ্ট করে দিয়েছিলেন। সেই চরিত্রের মধ্যে এখনো ভয়ঙ্কর ভাবে যে সমস্ত গান চাবুকের মতো পিঠে ছেড়ে পড়ে, তার একটা চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনার। ছোট
ছোট শিশুদের শৈশব চুরি করে অন্ধকিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি করে বাবুদের নেকলেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলের সমস্যারে আক্রাশ খুনা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। আপনারা বলুন গত 40-50 বছরে এই তীব্র ভাষায় এই আক্রমণ, সমাজেরই অবিচারকে আক্রমণ আর কোন শিল্পী করেছেন আর কোন গায়ক? আমার জানা নেই। শিক্ষা ব্যবস্থা নিয়ে এক টানা নচিকেতা বলে গেছেন, এবং আজ থেকে নয়, প্রথম দিন থেকে। প্রসন্নদা সেই সময় আমাদের আইকন আর কি, মানে প্রসন্নদার লেখা এডিটোরিয়াল পড়ছি এই সমস্ত। তো সেইখানে প্রসন্নদার অত কাছাকাছি পৌঁছন এবং প্রসন্নদার সাথে আমরা প্রচুর সময় কাটিয়েছি আর কি। রোববার দিন একটা আড্ডা হতো প্রসন্নদার বাড়িতে, আমরা যেখানেই থাকতাম ওখানে পৌঁছে যেতাম। আর সেইখানে গেলেই আর কি নতুন কি গান হয়েছে, আর তখন কিছু কিছু গান তৈরি হচ্ছে। এমন একটা গান ছিল আর কি, এসো পড়াই কিছু করে দেখাই গানটা। তখন ওই একটা অবস্থা ছিল যে ওই সাক্ষরতা নিয়ে কাজ চলছে আর কি। তো এমন একটা করছে, একটা বাচ্চা ক ক লিখছে, এটাতেই বলছে বাহ হেভি হয়ে গেছে আর কি, সে স্বাক্ষর হয়ে গেছে। তো সেইটা নিয়ে আমার হচ্ছে শুধু কটা শিখেছে আর কি সেখানে। বামফ্রন্টের সরকার, হ্যাঁ, তো কটা শিখেছে, শিখে খুব আনন্দ আর কি। তার গানটা কি হবে, এসো পড়াই কিছু করে দেখাই, এসো পড়াই কিছু করে দেখাই, যদিও আমার শিক্ষা অসম্পূর্ণ তবু শেখাই। খকে বানাই কমলা, খকে বানাই কমলা, খকে বানাই কমলা, আরে খকে বানাই কমলা, পৃথিবীটা হোক শুধুই কমলা। এরপরে বলো চিৎকার করে, এরপরে বলো চিৎকার করে, অশিক্ষিতের মাথা যাক ঘুরে। লেগেছি কথাটা, সাক্ষরতার জয়, এসো পড়াই কিছু করে দেখাই, এসো এসো পড়াই পড়াই কিছু করে দেখাই। পুরোটাই বিজ্ঞাপন। বামফ্রন্ট আমলের সাক্ষরতার হার কি হয়েছিল আপনারা জানেন? ইংরেজি পড়ানোটাই বন্ধ করে দিয়েছিল। নিজেদের ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়ে বিদেশে পড়তো, আর পাড়ার ছেলে মেয়েরা যারা বাংলার ছেলে মেয়েদের ইংরেজি পড়ানোটা বন্ধ করে দিয়েছিল, যাতে তারা সর্বভারত, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, অবশ্যই এটা একটা রাজনৈতিক অবশ্যই উদ্দেশ্য রাজনৈতিক আছে, উদ্দেশ্য, যাতে তাদেরকে আমাদের চাকরি দিতে না হয়, যাতে পড়েই যায়, যাতে ওরা ক্যাডার হয়েই থাকে, ক্যাডার হয়ে যায়, মহিলার পোস্টার নিয়েই যাতে ঘুরে, আর যাতে পড়েই যায়, পড়েই যায়, পড়েই যায়, আর শুধু পড়েই যাবে, ওদের কোনো দায়িত্ব। আমার এই গানের একটা লাইন, আরেকটা গান ছিল কি হবে বলে একটা গান ছিল, তাতে এই লাইনটা ছিল আর কি, পাস করলে তবে চাকরি দিতে হবে, পরীক্ষা পিছনও তাই কৌশল। নচিকেতা, আমি বলি, এই প্রথম অ্যালবাম থেকে পরের অ্যালবামগুলোতে যাওয়ার সময় প্রতিবাদের ভাষা কিভাবে পাল্টেছে এবং কোন অংশগুলোকে তুমি ফোকাস করেছো? মানে আমি ওইভাবে ঠিক হয় না, ভেতরে ভেতরে একটা সজারু আছে, তো কাঁটা কাড়া হয়ে যায়। কোনো একটা ঘটনা দেখলে সেটাতে রেগে গেলাম দুম করে। আমি একটা নতুন গান বানিয়েছি, সেটা একটু শুনিয়ে দিই। হয়তো তোমার জন্য নেমেছি জনমরণে, বদলে যায়নি যেন ভূমি, এখনো মাথাটা ছাদ। তুমি বললে তোমায় বুঝতে, আমি নামলাম পথেতে খুঁজতে, গোটা দুনিয়ার সঙ্গে যুঝতে, অনেক আপোষ করে ভাব। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর, তুমি চড়লে স্বপ্ন পথে, এদিকে কৃষক নেমেছে পথে। ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চান্স, ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চান্স। মানুষ লড়ছে তবুও ঘড়ছে ব্যারিকেড ঘূর্ণি, হয়তো তোমার জন্য, হয়তো তোমার জন্য।